পূজা অবকাশের পর দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীর প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ অনলাইন ইতিহাস ক্লাসে ষষ্ঠ অধ্যায় অন্তর্ভুক্ত ২০ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আলোচনার সূচনায় ২০ শতকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা বৃদ্ধির কারণ এই সম্পর্কে কিছু বলতে চলেছি। ২০ শতকের ৩০ ও ৪০-এর দশকে ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে বিভিন্ন কারণে বামপন্থী চিন্তাধারার প্রসার ঘটতে শুরু করে। কারণগুলি আমি একের পর এক বলি। ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রভাব ও সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রাধান্য। ২ প্রথম বিশ্বযুদ্ধ জনিত অর্থনৈতিক মহামন্দা। ৩ কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের চরম দুর্দশায় কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা ও জাতীয় আন্দোলনের প্রতি মোহভঙ্গ। ৪ কমিউনিস্ট কার্যকলাপের প্রভাব। ৫ তরুণ কংগ্রেস নেতৃত্ব, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসুর বামপন্থী চিন্তাধারা প্রভৃতির প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে জাতীয় রাজনীতিতে বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। তাহলে এখন আলোচনায় আসি কিভাবে বিভিন্ন কারণে এই বামপন্থী প্রবণতা বৃদ্ধি পেয়েছিল সে সম্পর্কে। প্রথমেই বলি কমিউনিস্টদের প্রাথমিক লক্ষ্য কী ছিল। ১৯২৫ খ্রিস্টাব্দে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর বামপন্থী নেতৃত্ব দ্বিবিধ লক্ষ্য নিয়েছিলেন। একদিকে বৈধ উপায়ে জাতীয় কংগ্রেসের সঙ্গে মিলিত হয়ে স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়া এবং অন্যদিকে সংগোপনে কৃষক শ্রমিকদের সমর্থনে বামপন্থী সংগঠনগুলিকে মজবুত করার উদ্যোগ নেওয়া। ভারতীয় কমিউনিস্টদের লক্ষ্য ছিল কংগ্রেসের সংস্কার সাধন করে কংগ্রেসকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে সামিল করা। দ্বিতীয়ত, এই সময় অর্থাৎ ২০ শতকে ভারতের স্বাধীনতা লীগ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। শ্রীনিবাস আয়াঙ্গার, জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বসুর উদ্যোগে ১৯২৮ খ্রিস্টাব্দে ভারতীয় স্বাধীনতা লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে পূর্ণ স্বাধীনতা অর্জনের সঙ্গে আর্থ সামাজিক সাম্যের ভিত্তিতে ভারতীয় সমাজকে পুনর্গঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তৃতীয়ত, এই সময় কংগ্রেসের অভ্যন্তরে কমিউনিস্ট কার্যকলাপ বৃদ্ধি পেতে থাকে। কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে ভারতে বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসার ঘটতে শুরু করলে আতঙ্কিত ব্রিটিশ সরকার ১৯৩৪ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে কমিউনিস্ট নেতারা পরোক্ষভাবে জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে গণ আন্দোলন গড়ে তোলার কর্মপন্থা গ্রহণ করেছিলেন। চতুর্থত বলা যায় কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতাকে সুসংবদ্ধ রূপ দেওয়ার লক্ষ্যে ১৯৩৪ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল গড়ে উঠল।
আচার্য নরেন্দ্রদেব, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, অচ্যুত পট্টবর্ধন, ইউসুফ মেহের আলী প্রমুখের নেতৃত্বে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হলো। এর কি মূল উদ্দেশ্য ছিল? এর উদ্দেশ্য ছিল কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারাকে সুদৃঢ় করা, কৃষক ও শ্রমিকদের সংঘবদ্ধ করে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা এবং সর্বোপরি ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা। এই লক্ষ্যগুলি নিয়ে কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হল। পঞ্চমত বলা যায়, কমিউনিস্ট পার্টি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুক্ত ফ্রন্ট গঠনের আহ্বান জানালে কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা, কংগ্রেসের বামপন্থী অংশ, কংগ্রেস সমাজতন্ত্রী দল ও কমিউনিস্টরা 1936 খ্রিস্টাব্দে এনজি রঙ্গের সভাপতিত্বে স্বামী সহজানন্দ সরস্বতীর সম্পাদনায় সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠা করে। এই পার্টি জমিদার ও বেগার প্রথার অবসান, কৃষি ঋণ মকুব, খাজনা হ্রাস প্রভৃতি দাবি জানায়। ষষ্ঠত বলা যায়, কংগ্রেসের যুব গোষ্ঠী বামপন্থী মতাদর্শে বিশ্বাসী হয়ে উঠেছিলেন। জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর মতো তরুণ কংগ্রেস নেতা মনে করতেন, রাজনৈতিক স্বাধীনতা লাভের সঙ্গে দেশের আর্থ সামাজিক শোষণের অবসান ঘটানো আরও প্রয়োজন, বেশি করে প্রয়োজন। এর জন্য তারা সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন দেখতেন। সুভাষচন্দ্র বসু মনে করতেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদী ভারতীয়দের দারিদ্র্যের মূল কারণ। এই শোষণের অবসান ঘটানোর জন্য তিনি সশস্ত্র বিপ্লব করতে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1939 খ্রিস্টাব্দে আলাদা বামপন্থী রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করেন। তাহলে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসার কংগ্রেসের দক্ষিণপন্থী গোষ্ঠীকে মোটেই খুশি করতে পারেনি। তাই ভারতীয় কমিউনিস্ট পার্টি কংগ্রেস পরিচালিত জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে নিজেদের সরিয়ে নিয়ে স্বাধীন সাংগঠনিক কার্যকলাপের ওপর বেশি করে জোর দিতে শুরু করে দিয়েছিল। আমি এত সময় তোমাদের ভারতে বামপন্থী প্রবণতা বৃদ্ধির কারণ এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো। এবার আলোচনায় আসি। 20 শতকে ভারতীয় বামপন্থী নেতৃত্বে উপনিবেশ বিরোধী আন্দোলন এই সম্পর্কে। 20 শতকের দ্বিতীয় দশকে রাশিয়ার তাশখণ্ডে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিস্ট সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয়েছিল যে ঔপনিবেশিকতা বিরোধী স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের সামিল হওয়া প্রয়োজন। এই সম্মেলনের সিদ্ধান্তকে কাজে লাগিয়ে মানবেন্দ্রনাথ রায় সুচতুরভাবে শ্রমিক কৃষক সংগঠন দ্বারা কমিউনিস্ট দলের ভিতকে মজবুত করে
দলের ভাবমূর্তিকে বৃদ্ধি করার জন্য জাতীয় আন্দোলনের মূল স্রোতে কমিউনিস্টদের যোগদানের আহ্বান জানিয়েছিলেন। আমরা জানি যে 20 শতকের দ্বিতীয় দশকে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে ব্রিটিশ সরকার বামপন্থী ভাবধারার গতিরোধ করতে তৎপর হয়। এই পরিস্থিতিতে ভারতে বামপন্থী আন্দোলনকে সংগঠিত রূপ দেওয়ার জন্য 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর মানবেন্দ্রনাথ রায়ের মুখ্য নেতৃত্ব ও অবনী মুখার্জি, মোহাম্মদ আলী, ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আব্দুর রব, বরকতুল্লাহ প্রমুখের সহযোগিতায় ভারতের বাইরে রাশিয়ার তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। প্রবাসী ভারতীয়দের উদ্যোগে ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত কলকাতা, লাহোর, মুম্বাই, চেন্নাই প্রভৃতি অঞ্চলে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে উঠতে থাকে। এই সময় আন্তর্জাতিক চতুর্থ ও পঞ্চম কমিনটার্নের পরামর্শ অনুযায়ী ভারতের বামপন্থী রাজনৈতিক নেতৃবৃন্দ গান্ধীজির নেতৃত্বাধীন অহিংস অসহযোগ আন্দোলনে সামিল হয়। যদিও তাদের এই সমর্থন দীর্ঘস্থায়ী হয়নি। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি অকস্মাৎ অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে ভারতের কমিউনিস্ট নেতৃত্ব হতাশ হয়েছিলেন। এই অবস্থায় বামপন্থীরা প্রচার করেন যে কংগ্রেস পরিচালিত আন্দোলন বুর্জুয়াদের স্বার্থে পরিচালিত হচ্ছে, তাই কৃষক শ্রমিকদের দাবি পূরণ করার জন্য বামপন্থীদের আলাদা সংগঠন গড়ে তোলা অবশ্যই প্রয়োজন। এই পটভূমিকায় 1925 খ্রিস্টাব্দে কানপুরে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার সভাপতিত্বে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। বামপন্থী নেতারা সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার ঘোষণা করেন যে আমরা ভারতের পূর্ণ স্বাধীনতা চাই। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে বামপন্থীরা কৃষক শ্রমিক শ্রেণীর দাবির উপর গুরুত্ব দিয়েছিল। এই পর্বে ভারতে কমিউনিস্ট আন্দোলনকে জোরদার করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মুজাফফর আহমেদ, এস.এ. ডাঙ্গে, পুরো নাম শ্রীপদ অমৃত ডাঙ্গে, মিরাজ কর, ধরণী গোস্বামী, বঙ্কিম মুখার্জি প্রমুখ। বিভিন্ন পত্রিকার মাধ্যমে তারা বামপন্থী মতাদর্শের দ্রুত প্রসার ঘটাতে থাকেন। এই পত্রিকাগুলি যেমন নাঙ্গল, গণবাণী, শ্রমিক, দ্য সোশ্যালিস্ট, নবযুগ, ধূমকেতু, আত্মশক্তি, ইনকিলাব, ওয়ার্কার্স, ক্রান্তি, লেবার কিষাণ গেজেট প্রভৃতি। কংগ্রেসের সমাজতান্ত্রিক মতবাদের সবচেয়ে বড় প্রবক্তা জওহরলাল নেহেরু ও সুভাষচন্দ্র বসু, তারা 1927 খ্রিস্টাব্দে মাদ্রাজ কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব তুলে ধরেছিলেন। কংগ্রেসের মধ্যে জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রবাদের মেলবন্ধনের সাক্ষীস্বরূপ শ্রমিক শ্রেণীর সবচেয়ে বড় সংগঠন হিসেবে
AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নিখিল ভারত শ্রমিক সংগঠন গড়ে উঠেছিল। কমিউনিস্ট পার্টি শ্রমিক কৃষক আন্দোলনকে সংঘবদ্ধ রূপ দেওয়ার জন্য বাংলা, মুম্বাই, পাঞ্জাব, যুক্তপ্রদেশে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে তোলে। যেমন 1925 খ্রিস্টাব্দে দ্য লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, 1928 খ্রিস্টাব্দে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, 1928 খ্রিস্টাব্দে গিরনি কামগার ইউনিয়ন, ইয়ং কমরেডস লীগ, কৃষক সভা, ভারতের ছাত্র ফেডারেশন প্রভৃতি সংগঠন গড়ে উঠতে থাকল। এই সময় 1927 খ্রিস্টাব্দ থেকে ভারতে বামপন্থী নেতৃত্বে শ্রমিক আন্দোলন একটা জঙ্গি চরিত্র ধারণ করতে থাকে। 1928 খ্রিস্টাব্দে এস এ ডাঙ্গে, মিরাজ কর প্রমুখের নেতৃত্বে বোম্বাইয়ে গিরনি কামগার একটা বস্ত্র শিল্প কারখানা, এই কারখানার শ্রমিকরা প্রায় 1.5 লক্ষ শ্রমিক বোম্বাইয়ের বস্ত্রকলে ধর্মঘট চালায়। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বোম্বাই শহরে পৌঁছালে বামপন্থীদের উদ্যোগে শ্রমিকরা এক সর্বাত্মক ধর্মঘটে সামিল হয়। এই সময় 2 বামপন্থী কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ও সুভাষচন্দ্র বসুর উদ্যোগে গঠিত হয় ইন্ডিপেন্ডেন্স লীগ। এর উদ্দেশ্য ছিল উপনিবেশ বিরোধী জনমত গঠন করা। ভারতে বামপন্থী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ায় সরকার বিভিন্ন দমন নীতি প্রয়োগ করে বামপন্থী নেতৃত্বকে গ্রেপ্তার করতে তৎপর হয়। 1922 থেকে 29 খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন দমনমূলক মামলা রুজু করা হয় বামপন্থীদের দমন করার জন্য। যেমন পেশোয়ার ষড়যন্ত্র মামলা, কানপুর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা দায়ের করে শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে বামপন্থী ভাবধারাকে স্তব্ধ করার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত 1934 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করলে বামপন্থী আন্দোলন সাময়িকভাবে স্তিমিত হয়ে পড়েছিল। কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হওয়ার পর বামপন্থী নেতৃত্ব কংগ্রেসের সঙ্গে যৌথভাবে আন্দোলন পরিচালনা করতে উদ্গ্রীব হয়ে ওঠে। এই সময়ই অর্থাৎ 1934 খ্রিস্টাব্দে বোম্বাইতে জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্রদেব, রাম মনোহর লোহিয়া প্রমুখের উদ্যোগে কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে। এই দলের প্রধান লক্ষ্যই ছিল কৃষক শ্রমিকদের ঐক্যবদ্ধ করে ব্রিটিশ বিরোধী আন্দোলন শক্তিশালী করা, ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন করা, বৈদেশিক বাণিজ্যের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ স্থাপন করা, দেশীয় রাজতন্ত্র ও জমিদারি প্রথার বিলুপ্তি সাধন করা প্রভৃতি উদ্দেশ্য নিয়ে এই কংগ্রেস সমাজতান্ত্রিক দল গড়ে ওঠে। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলন শুরু হলে বামপন্থীদের একাংশ এই আন্দোলনকে সমর্থন করে সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। কিন্তু গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলে কমিউনিস্টরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। বামপন্থীদের খাজনা বন্ধ ও কর বন্ধের আন্দোলন ব্যর্থ হলে তারা আইন অমান্য আন্দোলন থেকে দূরে সরে যেতে থাকে। এই সময় 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের বামপন্থী গোষ্ঠী, কংগ্রেস সমাজতান্ত্রিক দল ও কমিউনিস্টরা যৌথভাবে
সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা করে। জমিদারি ও বেগার প্রথার উচ্ছেদ, কৃষি ঋণ মকুব, খাজনা হ্রাস প্রভৃতি দাবি জানায় এই সভা। কমিউনিস্ট নেতৃত্বের দ্বারা পরিচালিত কৃষক আন্দোলন জাতীয় আন্দোলনের মূল ধারার সঙ্গে যুক্ত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এই সময় কমিউনিস্টরা সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরোধিতা করলেও ভারত ছাড়ো আন্দোলনে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। কারণ রাশিয়া নাৎসি জার্মানির দ্বারা আক্রান্ত হলে ভারতের কমিউনিস্ট পার্টি রাশিয়ার মিত্র জোট ইংল্যান্ডের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তাই বামপন্থীরা ভারত ছাড়ো আন্দোলনে ব্রিটিশ সরকারের বিরোধিতা করা অনুচিত বলে মনে করেছিল। এই সময় অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও কংগ্রেসের দক্ষিণপন্থীদের অসহযোগিতায় সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে নতুন বামপন্থী রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক গঠন করলেন 1939 খ্রিস্টাব্দের 3রা মে তারিখে। বামপন্থীদের মধ্যে সংহতি সাধন করা ও উপনিবেশ বিরোধী আপোষহীন সংগ্রাম গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য ছিল। 1947-এর স্বাধীনতা এবং তার ঠিক পরেই অব্যবহতি পরে ভারতে বাংলা, বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, গুজরাট সহ অন্যান্য অঞ্চলে কৃষক শ্রমিক আন্দোলনে বামপন্থীরাই এগিয়ে নিয়ে এসেছিলেন। বাংলার তেভাগা আন্দোলন, তেলেঙ্গানার জঙ্গি কৃষক আন্দোলন কমিউনিস্টদের দ্বারাই পরিচালিত হয়েছিল। জাতীয় আন্দোলনে বামপন্থী আন্দোলন কখনোই কংগ্রেস পরিচালিত জাতীয় আন্দোলনের বিকল্প হয়ে উঠতে পারেনি বা চূড়ান্ত সাফল্য পায়নি। কারণ কমিউনিস্ট আন্দোলনের প্রেরণা, কর্মসূচি ও পদ্ধতি আমদানি হয়েছিল বিদেশ থেকে। ভারতের মাটিতে তাদের আন্দোলনের মূল শিকড় প্রতিষ্ঠিত ছিল না। তাছাড়া বামপন্থী আন্দোলন মূলত সীমাবদ্ধ ছিল শহরের শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে। গ্রামাঞ্চলের অজ্ঞ, নিরক্ষর, দরিদ্র সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলনের বিশেষ প্রসার ঘটেনি। এই সকল ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও ভারতের শ্রমিকদের, কৃষকদের সংঘবদ্ধ করে জাতীয় আন্দোলনকে শক্তিশালী করার গুরুদায়িত্বই নিয়েছিল এই বামপন্থীরা। আমি এত সময় তোমাদের ভারতে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয় পাঠিয়ে দেওয়া হলো। আলোচনার শেষ পর্বে আসি ভারতে বামপন্থী রাজনীতির চরিত্র, বৈশিষ্ট্য এবং তার ত্রুটি সম্পর্কে। বিংশ শতকে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী প্রবণতার যে সূত্রপাত ঘটে 30-এর দশকে তা তীব্র আকার নিয়েছিল। এরই ফলশ্রুতিতে জাতীয়তাবাদী আন্দোলন গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। 20 শতকের ভারতে উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির চরিত্র বৈশিষ্ট্য ছিল স্বতন্ত্র। কার্ল মার্কসের রচনাবলী, সাম্রাজ্যবাদ বিষয়ক V.I. লেনিনের বিশ্লেষণ, মানবেন্দ্রনাথ রায়ের ইন্ডিয়া ইন ট্রানজিশন, রজনীপাম দত্ত রচিত ইন্ডিয়া টুডে প্রভৃতি গ্রন্থের বিশ্লেষণ এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে ভারতীয় কমিউনিস্টরা উপনিবেশ বিরোধী সংগ্রামের
কলাকৌশল স্থির করেছিলেন। 20 শতকে ভারতীয় রাজনীতিতে বামপন্থীদের চরিত্র বা বৈশিষ্ট্য কী ছিল সে সম্পর্কে দু চার কথা বলি। প্রথমেই বলি, কংগ্রেসের বিকল্প সংগঠন হিসেবে বামপন্থী রাজনৈতিক দল গড়ে উঠতে শুরু করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেসের বিকল্প সংগঠন রূপে বামপন্থী রাজনীতির উত্থান ঘটে। চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি যেভাবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, তাতে হতাশাগ্রস্ত কমিউনিস্টরা কংগ্রেসকে জাতীয় বুর্জোয়া শ্রেণীর কার্যনির্বাহী সমিতি আখ্যা দেন এবং জাতীয় আন্দোলন থেকে নিজেদের সরিয়ে নেন। দ্বিতীয়ত, কংগ্রেসের বিকল্প দল হিসেবে বামপন্থী আন্দোলনকে সংঘবদ্ধ রূপ দেওয়ার জন্য এবং বামপন্থী ভাবমূর্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে মানবেন্দ্রনাথ রায়, অবনী মুখার্জি, মোহাম্মদ আলী প্রমুখ 24 জন প্রবাসী ভারতীয়কে নিয়ে রাশিয়ার তাশখণ্ডে 1920 খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করে। আমি আগেও একথা বলেছি। প্রবাসী ভারতীয়দের উদ্যোগে ভারতের বিভিন্ন প্রান্তে কমিউনিস্ট গোষ্ঠী গড়ে ওঠে। ভারতের বিভিন্ন প্রদেশের কমিউনিস্টরা মিলিত হয়ে 1925 খ্রিস্টাব্দে কানপুরে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার সভাপতিত্বে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তৃতীয়ত, কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর জাতীয় আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীকে সামিল করার মহান দায়িত্ব পালন করে ভারতের কমিউনিস্ট পার্টি এই পর্বে তাদের আন্দোলনের মূল লক্ষ্য শুধু রাজনৈতিক স্বাধীনতা অর্জন নয়, শাসিত, শোষিত, নিপীড়িত, দারিদ্র্যের কষা আঘাতে জর্জরিত কৃষক ও শ্রমিক শ্রেণীর আর্থসামাজিক মুক্তি সাধন। বামপন্থী নেতা হযরত মোহানির উদ্যোগেই কংগ্রেস কলকাতা অধিবেশনে 1928 খ্রিস্টাব্দে প্রথম পূর্ণ স্বরাজের দাবি ওঠে। 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে তা গৃহীত হয়। চতুর্থত, জাতীয়তাবাদী চরমপন্থী বিপ্লবীদের অনেকে পরবর্তীকালে বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে উঠেছিলেন। এক্ষেত্রে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত প্রমুখের নাম বিশেষভাবে স্মরণীয়। পঞ্চমত, শুধু গ্রামে নয়, শিল্পাঞ্চলেও এই বামপন্থী আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে। কৃষিপ্রধান ভারতবর্ষে কৃষকদের সংগঠিত করার সামর্থ্য কর্মসূচি বামপন্থী নেতৃত্ব গ্রহণ করেননি। তাদের আন্দোলনের প্রভাব মূলত শহর অঞ্চলের শ্রমিক শ্রেণীর উপরেই পড়েছিল। ষষ্ঠত, বলা যায় কংগ্রেসের প্রগতিশীল ও সাম্যবাদে বিশ্বাসী তরুণ নেতৃত্ব, যেমন জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, এদের উদ্যোগে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া লীগ গঠন করা হয়। এই লীগ গঠন করে সমাজতন্ত্রের ভিত্তির উপর ভারতীয় সমাজের পূর্ণ গঠনের কথা বলা হয়। গান্ধী আইন চুক্তি ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত মানতে না পেরে একদল তরুণ কংগ্রেস নেতা, এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন, অশোক মেহতা, ইউসুফ মেহের আলী প্রমুখ। 1934 খ্রিস্টাব্দে সমাজতন্ত্রী দল গড়ে তুলে উপনিবেশ বিরোধী স্বাধীনতা আন্দোলন পরিচালনায় প্রয়াসী হয়েছিলেন। সপ্তমত, বলা যায় ভারতে বামপন্থী দলগুলির মধ্যে 3টি মতাদর্শের সংমিশ্রণ ঘটেছিল। কি কি? মার্ক্সবাদ, গান্ধীবাদ ও ফেবিয়ান সমাজতন্ত্র। বামপন্থীরা দ্বিতীয়
বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলন পরিচালনা অপেক্ষা ফ্যাসিবাদের বিরুদ্ধেই বেশি সরব ছিলেন। তাই তারা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে ব্রিটিশ সরকারের বিরোধিতা করা অনুচিত বলে মনে করেছিলেন। তাই স্বাধীনতা আন্দোলনে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতেই থাকে। এখন বলি, এই বামপন্থী আন্দোলনে কেন শেষ পর্যন্ত ব্যর্থ হলো বা তার ত্রুটি বিচ্যুতিগুলি কী ছিল সে সম্পর্কে। কৃষক ও শ্রমিকদের সংগঠিত করে স্বাধীনতা আন্দোলনে সামিল করার ক্ষেত্রে বামপন্থীদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এই আন্দোলন ত্রুটিমুক্ত ছিল না। কেন? কারণ হিসেবে বলা যায়, বামপন্থীদের আন্দোলন শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। শুধু গ্রামাঞ্চলের তৃণমূল স্তরের অশিক্ষিত দরিদ্র সাধারণ মানুষের মধ্যে এর কোনো প্রসার ঘটেনি। দ্বিতীয়ত, ভারতের কমিউনিস্টদের আন্দোলনের প্রেরণা, কর্মসূচি ও পদ্ধতি এসেছিল বিদেশ থেকে আমদানি হয়েছিল। ভারতের মাটিতে তাদের আন্দোলনের মূল শিকড় প্রথিত ছিল না। ফলে পরিস্থিতিকে কাজে লাগিয়ে তারা বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করে তুলতে পারেননি। তৃতীয়ত বলা যায়, দক্ষিণপন্থী কংগ্রেস নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রেও বামপন্থীরা ব্যর্থ হয়েছিলেন। অসহযোগ ও আইন অমান্য আন্দোলন প্রত্যাহারজনিত কারণে কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভকে তারা কাজে লাগাতে পারেননি। সবশেষে বলা যায় যে সংকীর্ণ শ্রেণী চরিত্রের জন্য তারা সাধারণ মানুষকে নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন। সাধারণ মানুষ গান্ধীজিকে যতটা কাছের মানুষ বলে মনে করত, কমিউনিস্ট নেতৃত্ব সেই পর্যায়ে পৌঁছাতে পারেননি। আমি এত সময় তোমাদের বামপন্থী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য এবং তার ত্রুটি সম্পর্কে আলোচনা করলাম। তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে আলোচনার বিষয়বস্তু পাঠিয়ে দেওয়া হলো। আজ এই পর্যন্ত সমাপ্ত করলাম।